প্রথম দিন প্রায় ৫,২০০ মতো রেজিস্ট্রেশন হয়েছিল এবং ডায়মন্ড হারবার বিধানসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে দুটো ব্লক এবং মিউনিসিপ্যালিটি মিলিয়ে মডেল ক্যাম্প সহ আমরা ৪১টা ক্যাম্প করেছিলাম এবং ১০ দিন ডায়মন্ড হারবার বিধানসভায় সেই ক্যাম্প চলে। ২ তারিখ থেকে শুরু হয়ে প্রায় ১১ই জানুয়ারি ১০ দিন বিভিন্ন জায়গায় ৪১টা ক্যাম্প চলে, একটা মডেল ক্যাম্প এবং ৪০টা নর্মাল ক্যাম্প, যেখানে নর্মাল ক্যাম্পে ২টো করে ডাক্তারদের চেম্বার ছিল এবং মডেল ক্যাম্পে ৩টে, পরবর্তীকালে ৫টা অবধি আমরা বাড়িয়ে ডাক্তারদের চেম্বার করেছিলাম। আমরা যখন এটা লঞ্চ করি আমরা ভেবেছিলাম হয়তো এক একটা ক্যাম্পে খুব বেশি হলে দিনে ১০০-১৫০ রেজিস্ট্রেশন হবে। আমাদের ক্যাম্পগুলো শুরু হচ্ছে সকাল ৯টা, চলছে বিকেল ৫টা অবধি। তার মধ্যে ডাক্তার বা চিকিৎসক যারা রয়েছে তাদেরকে দুপুরে আমরা চেষ্টা করেছি আধ ঘন্টা ১ ঘন্টা ব্রেক দেওয়ার। তবে যে অমানবিক পরিশ্রম তারা করেছে আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। প্রত্যেকটা চিকিৎসকের কাছে, প্রত্যেকটা নার্সের কাছে, তৃণমূল কংগ্রেসের বুথ সমর্থক কর্মী, ল্যাব টেকনিশিয়ান, এই বিশাল কর্মযজ্ঞের সাথে যারা জড়িত, যারা যুক্ত, যারা এটাকে সার্থক সফল করেছে, যারা মানুষের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজেদেরকে উজাড় করে দিয়েছে, আমি তাদের প্রত্যেকের কাছে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, আমার ধন্যবাদ প্রণাম জানাচ্ছি। এবং সকাল ৯টা থেকে বিকেল ৫টা অবধি এই ক্যাম্পগুলো চলছে। এক এক দিনে ২ দিন ৩ দিন যাওয়ার পর আমরা দেখছি যে প্রায় এক একটা ক্যাম্পে ৫০০, ৬০০, ৭০০, কোথাও কোথাও ১,০০০-১,২০০ রেজিস্ট্রেশন একদিনে হয়েছে। এমনকি শেষ দিনে ডায়মন্ড হারবারে ১১ তারিখ খালি একদিনে প্রায় ৮০,০০০-এর উপর রেজিস্ট্রেশন হয়েছে। মানে একটা বিধানসভা থেকে এত মানুষ নিজের ভোটাধিকারও প্রয়োগ করে না, ভোট দিতেও হয়তো এত মানুষ বেরোয় না। গণতান্ত্রিক কর্তব্য সবার পালন করা উচিত, কিন্তু যেভাবে মানুষ বেরিয়ে এসে আমাদের উপর আস্থা ভরসা রেখে স্বাস্থ্য সচেতনতার ডাকে সাড়া দিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে তারা এই ক্যাম্পগুলোতে এসছে, আমরাও চেষ্টা করেছি। এবং ওষুধের ব্যবস্থা থেকে শুরু করে চিকিৎসার পরামর্শ, স্পেশালিস্ট ডাক্তার রয়েছে মডেল ক্যাম্পগুলোতে। টেস্ট করলে তৎক্ষণাৎ হাতে সঙ্গে সঙ্গে রিপোর্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে, কারোর হাতে না দিতে পারলে পরবর্তীকালে ফোন নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এই সুবিধা, এই সার্ভিসেসগুলো আমরা দিতে পেরেছি। এবং খালি ডায়মন্ড হারবার বিধানসভা থেকে ১০ দিনে প্রায় ২.৫ লক্ষ মানুষ তাদের নাম নথিভুক্ত করে বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা পেয়েছে। একাধিক রেফারেল কেস আমরা পেয়েছি, যেগুলো মডেল ক্যাম্পে রেফার করা আমরা মডেল ক্যাম্পে রেফার করেছি, যেগুলো কলকাতার বড় হাসপাতাল বা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে রেফার করার আমরা সেগুলো সেখানেও করেছি। এবং ফলতায় শুরু হয়েছে ১২ তারিখ থেকে, ১২, ১৩, ১৪, ১৫, আজকে চতুর্থ দিন, ৩ দিন হয়েছে। কালকেও ১৩,০০০-এর উপর রেজিস্ট্রেশন হয়েছে। এই যে এক এক দিনে ১৩,০০০, ১৪,০০০, ১২,০০০ রেজিস্ট্রেশন, তার মানে ৪০টা ক্যাম্প যদি হয়, এক একটা ক্যাম্পে গড়ে মানুষ প্রায় ৩০০ থেকে ৩৫০ মানুষ ডেইলি আসছে। এবং শুধু ডায়মন্ড হারবার নয়, দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গা থেকে যেমন লোকজন এসছে। আপনারা দেখেছেন আরামবাগ থেকে একটি শিশু ২ দিন আগে এসেছিল, রেজিস্ট্রেশন করাতে গিয়ে তারা জানতে পারে যে তার বাড়ি খানাকুলে। এবং আমাকে যখন তারা জানায় যে শুধু দক্ষিণ ২৪ পরগনা বা ডায়মন্ড হারবার না, বা পার্শ্ববর্তী যে বিধানসভাগুলো আছে শুধু সেই বিধানসভা নয়, একাধিক দূর দূরান্ত থেকে অনেক কেস আমাদের কাছে এসছে। সুদূর জলপাইগুড়ি থেকে ককলিয়ার ইমপ্ল্যান্টের জন্য একটা শিশু যে ঠিক মতো শুনতে পায় না, তারা এসছে। আবার গতকাল ওই একই ককলিয়ার ইমপ্ল্যান্টের একটা কেস দক্ষিণ দিনাজপুর থেকে এসছে। আমি আজকে চিকিৎসক সহ স্পেশালিস্ট সিনিয়র চিকিৎসক যারা রয়েছে, ডাক্তারদের পুরো টিমের সাথে যারা দায়িত্বে রয়েছে,
তাদের সাথে কথা বলেছি। আবার আমি অনুরোধ করেছি যে যতটা পারবো মানুষ আমাদের, ভগবান ঈশ্বর মানুষ আমাদের যতটুকু ক্ষমতা দিয়েছে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানো, তাদের সমস্যার সমাধান বা প্রতিকার করা। আর যদি না পারি তাহলে তাদেরকে বুঝিয়ে বলবো যে এটা হয়তো আমাদের দ্বারা সম্ভব নয়, কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। ককলিয়ার ইমপ্লান্টের যে কেসটা হয়েছে, একটা কেস এসছে দক্ষিণ দিনাজপুর থেকে, একটা জলপাইগুড়ি থেকে। একটা ইমপ্লান্ট পাওয়া যায় যেটা ব্রেন আর কানের মধ্যেখানে বসানো হয় এবং এই সার্জারিটা প্রায় 12 ঘন্টা ধরে চলে। এটা খুব ক্রিটিক্যাল সার্জারি, আর খুব যে সাকসেস রেট তাও নয়। স্পেশালিস্ট ডাক্তারদের আনিয়ে আমরা সেই সার্জারি একটা ছুটির দিন দেখে, তার কারণ 10 ঘন্টা 12 ঘন্টা সার্জারি হলে একদিনে একটার বেশি সার্জারি করা যায় না। তো আমি সেই পরিবারকে কথা দিয়েছি, যারা ককলিয়ার ইমপ্লান্টটা বানায় সেই সংস্থার সাথেও আমরা কথা বলছি, তারা যদি সেই ইমপ্লান্টটা দেয়, আর না হলে আমরা কোনোভাবে নিজেদের সামর্থ্য অনুযায়ী সেই ইমপ্লান্টের ব্যবস্থা করে, সেই সার্জারির ব্যবস্থা করে তাদের সাহায্য করব। তাদের পাশে দাঁড়ানোর তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা তো আমরা করেইছি, কিন্তু বাচ্চাটা যাতে শুনতে পায়, প্রকৃতিকে ঠিকমতো দেখতে পায়। আরামবাগ খানাকুল থেকে যে বাচ্চাটা এসছে, 3.5 বছর বয়স, এখনো হাঁটতে পারে না, ঠিকমতো দাঁড়াতে পারে না, তার একটা স্পাইনাল কর্ডে প্রবলেম রয়েছে। এবং কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসা করতে গিয়েছিলেন, সেখানে তাকে যা এস্টিমেট করে দিয়েছে যে বছরে 72 লক্ষ টাকার খালি স্পাইনাল কর্ডে ইঞ্জেকশন নিতে হবে। এখানে আমরা একটা ফিজিওথেরাপি সেশনের ব্যবস্থা করেছি সেই পরিবারটির জন্য। সেই বাচ্চাটার ফিজিওথেরাপি চলছে, আজকে 3rd ডে। তার মা বাবার থাকার ব্যবস্থা করেছি এখানে, আরও 8-10 দিন ফিজিওথেরাপি চলবে। তারপর যদি কোনো রকম ইমপ্রুভমেন্ট না হয় তাহলে আমরা বড় স্পেশালিস্ট ডাক্তারের সাথে কথা বলে যাতে সে নিজের পায়ে হাঁটতে চলতে পারে তার ব্যবস্থা করব। আমি চেষ্টা করেছি এবং আমার পুরো সহকর্মী সহ ডাক্তারদের পুরো টিমকে অনুরোধ করেছি যে যারাই আসছে আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর, এবং কাউকে যাতে খালি হাতে না ফিরতে হয়, এটা আমাদের সবার কর্তব্য। ডাক্তার আর জনপ্রতিনিধিদের মধ্যে একটা সিমিলারিটি হচ্ছে আমরা মানুষের জন্য কাজ করি। ডাক্তার যেমন মানুষকে প্রাণ দেয়, ডাক্তার যেমন মানুষকে সুস্থ করে তোলে, জনপ্রতিনিধিরও কাজ মানুষের পাশে বিপদে আপদে দাঁড়ানো। সেই কারণেই আমরা একটা নাম দিয়েছি সেবাশ্রয়। সেবার মাধ্যমেই মানুষকে আশ্রয় প্রদান করা। আজকে ফলতায় প্রায় 14 দিনের মাথায় প্রকল্পটা শুরু হয়েছে। 2 তারিখ, 10 দিন ডায়মন্ড হারবারে হয়েছে, আজকে ফলতার 4র্থ দিন। আমি প্রত্যেকটি বিধানসভায় যেহেতু কয়েকটি ক্যাম্প আমি ভিজিট করব বলেছি, আজকে আমি ফলতায় এসেছি। আবার 22 তারিখ থেকে বিষ্ণুপুরে শুরু হবে, তারপর মিটিয়াবুরুজে হবে, তারপর সাতগাছিয়ায় হবে, তারপর বজবজে হবে, শেষে মহেশতলায় হবে। এবং তারপর 16 তারিখ থেকে 20 তারিখ অবধি মেগা ক্যাম্প আমরা অর্গানাইজ করছি, যেখানে প্রত্যেকটি ক্যাম্পে আবার 5 দিন ডাক্তাররা থাকবে, সেখানে ফলো আপ সেশন হবে। এবং শুধুমাত্র সেটা বিধানসভা ওরিয়েন্টেড নয়, এই 5 দিন একসাথে যত বিধানসভা রয়েছে ডায়মন্ড হারবারের অধীনে, এই 7টি বিধানসভায় 280টা ক্যাম্পে একসাথে পরিষেবা দেওয়া হবে ওই 5 দিন, 16, 17, 18, 19, 20। এরপরে আপনাদের জন্য যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আর্যিকর কাণ্ড আমরা দেখেছিলাম, এবার হচ্ছে স্যালাইন কাণ্ড, এবং পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস বলে কোম্পানি এবং সেই স্যালাইন ব্যবহার, তা নিয়ে প্রতিটি মৃত্যু, এবং তাকে ঘিরে আবারও রাজ্যের স্বাস্থ্য দপ্তর তার পরিষেবা তা নিয়ে প্রশ্ন এবং রাজনৈতিক চাপাচাপি শুরু হয়েছে। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যে না, এটা কম্প্যারিজন করা ঠিক না আমি মনে করি। তার কারণ আমি আমার সামর্থ্য সীমাবদ্ধ ক্ষমতা অনুযায়ী যতটুকু জনপ্রতিনিধি হিসেবে করা উচিত আমি করছি। রাজ্য সরকার বিগত 13 বছরে 14 বছরে 2011 সালে ক্ষমতা আসার পর আপনি যদি দেখেন
আপনি যে বলছেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা প্রশ্নচিহ্নের মুখে, এটার সাথে আমি একমত নই। কটা মেডিকেল কলেজ হয়েছে, কটা সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, বিনামূল্যে চিকিৎসা হচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে, এবং এই যে স্বাস্থ্যসাথী কার্ড, নো কোয়েশ্চেনস আস্কড, কেন্দ্র সরকারের যে প্রকল্প আয়ুষ্মান ভারত, যেখানে একাধিক শর্ত রয়েছে। আপনার হাতে মোবাইল ফোন থাকলে, স্মার্টফোন থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না, বাড়িতে দু চাকা থাকলে, মোটরসাইকেল থাকলে পাবেন না, ফ্রিজ থাকলে পাবেন না। আমরা স্বাস্থ্যসাথী কার্ড সবাইকে দিয়েছি, জাতি দলমত বর্গ বর্ণ ধর্ম নির্বিশেষে। কোথাও একটা ঘটনা ঘটলে সেটা অত্যন্ত দুঃখজনক। রাজ্য সরকার তার তরফ থেকে অবস্থান স্পষ্ট করেছে, তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত চলছে। যদি কারোর গাফিলতি এখানে পাওয়া যায় তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা এগুলো আগেও করেছি, দলমত নির্বিশেষে প্রশাসন ব্যবস্থা নিয়েছে। আপনারা এটা দেখেছেন যে বিরোধী রাজনৈতিক দলের কাউকে ফাঁসাতে হবে। আমি সিবিআই এর অফিস থেকে বেরিয়ে একদিন বলেছিলাম যে জটায়ুর তদন্ত আগে থেকে ঠিক করে নেয়, এই লোকটাকে ফাঁসাতে হবে, তারপর তদন্ত প্রক্রিয়া শুরু হয়। আর আমাদের তদন্তের মতো চলে। যদি কারোর যোগসাযোগ থাকে, যেমন মালদার ঘটনাটায়, দুলাল সরকারের ঘটনাটায় তৃণমূলের একজন গ্রেফতার হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী। সে রাজ্যের মুখ্যমন্ত্রী, আর গ্রেপ্তার হচ্ছে একজন তৃণমূলের পদাধিকারী। কোনোদিন দেখাতে পারবেন 34 বছর সিপিএম এর আমলে কোনো সিপিএম এর নেতা গ্রেফতার হয়েছে? কোনোদিন দেখাতে পারবেন উত্তরপ্রদেশে 2017 সাল থেকে 8 বছর বিজেপি ক্ষমতায়, বিজেপির কোনো নেতা গ্রেফতার হয়েছে? কোনোদিন দেখাতে পারবেন বিজেপি প্রায় 2 দশকের বেশি ক্ষমতায় গুজরাটে, কেউ দেখাতে পারবে যে বিজেপির কোনো নেতা গ্রেফতার হয়েছে? আমরা তদন্তের মতো রাজ্য পুলিশ প্রশাসনকে মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন তদন্তের মতো এগোবে। যদি কেউ কোনো রকম ভুল করে, কোনো রকম কোনো অপরাধের সাথে যুক্ত থাকে, সে যে রাজনৈতিক দলের হোক, যে বর্গের হোক, যে ধর্মের হোক, যে জাতির হোক, একজন দোষী, একজন অপরাধী। অপরাধীর কোনো জাত হয় না, অপরাধীর কোনো ধর্ম হয় না, কোনো রাজনৈতিক দল হয় না। আমরা ব্যবস্থা নিয়েছি এবং আগামী দিনেও ব্যতিক্রম হবে না। না, পুলিশ নিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী যা বলার, যেদিনকে এই ঘটনাটা ঘটেছে তিনি নিজে বলেছেন, পুলিশকে নির্দেশ তিনি দিয়েছেন যেই যুক্ত থাকুক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে যে প্রশ্ন আপনারা তুলছেন, একটা রাজনৈতিক দল যখন বড় হয় তখন এই জিনিসগুলো স্বাভাবিক। গোষ্ঠীদ্বন্দ্ব কি বিজেপিতে নেই? গোষ্ঠীদ্বন্দ্ব কি সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন ছিল না? গোষ্ঠীদ্বন্দ্ব সব জায়গায় থাকে। একটা বাড়িতে, একটা পরিবারে যদি 6 জন থাকে, 6 জনের মধ্যে 4 জনের ঝগড়া থাকে। সেখানে একটা রাজনৈতিক দল যার লক্ষের উপর পদাধিকারী, 50,000-এর উপর নির্বাচিত প্রতিনিধি, পঞ্চায়েত স্তর যদি আপনি দেখেন, বুথ সভাপতি যদি আপনি ধরেন, পঞ্চায়েত সমিতির সভাপতি যদি আপনি ধরেন, অঞ্চল সভাপতি যদি ধরেন, ওয়ার্ড সভাপতি যদি ধরেন, তাহলে লক্ষের উপর দলীয় পদাধিকারী। তো এত বড় পরিবার, সেখানে 2-4 জনের মধ্যে মনোমালিন্য, মতভেদ থাকতেই পারে এবং এটা স্বাভাবিক। সবার মধ্যে যখন একটা এনভায়রনমেন্টে কাজ করেন, আপনারা অফিসে চাকরি করেন, কাজ করেন, আপনাদের সাথে কারোর মতভেদ থাকতে পারে না? থাকে। একটা অফিসে যদি 100 জন চাকরি করে, কতজনের সাথে কতজনের সমস্যা হয়? এটা পরিবারের নিয়ম, এটা সংসারের রীতি নীতি। তার মানে এই না যে আমি যা ইচ্ছা করে বেড়াবো।
যদি কেউ কোনো রকমভাবে দলকে দুর্বল করতে চায়, তার বিরুদ্ধে বিগত দিনেও দলীয় শৃঙ্খলা কমিটি ব্যবস্থা নিয়েছে, আগামী দিনও ব্যতিক্রম হবে না। এবং কোনো অপরাধের সাথে যদি কেউ যুক্ত থাকে, রাজ্যের পুলিশ প্রশাসন দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। মুখ্যমন্ত্রী তার বক্তব্য রেখেছেন, স্পষ্ট করে বলেছেন যেই যুক্ত থাকুক কাউকে রেয়াত করবে না। এবং এই যে ঘটনাগুলো ঘটেছে, কোনো সরকার জ্যোতিষ বা গণৎকার নয় যে আগে থেকে আমি জানতে পারলাম এই ঘটনাটা ঘটবে, এটা আটকাই। একটা ঘটনা ঘটার পর রাজ্যের জেলা প্রশাসন বা রাজ্যের পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে তার উপরে অনেক কিছু নির্ভর করে। যে মালদার যে ঘটনা দুলাল সরকারের আপনারা বলছেন, তারপরে আজকে পুলিশ ব্যবস্থা নিয়েছে, হ্যাঁ কি না? উত্তর হচ্ছে হ্যাঁ। দোষীরা গ্রেপ্তার হয়েছে, হ্যাঁ কি না? উত্তর হচ্ছে হ্যাঁ। আপনারা আরজি কর দিয়েই বিচার করুন। যেই সঞ্জয় রায়কে 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, সেই কেস সলভ করতে সিবিআইয়ের 5 মাস লেগেছে। 5 মাস। যেটা 24 ঘন্টায় কলকাতা পুলিশ করেছিল, সেটা সিবিআইয়ের 5 মাস লেগেছে। কেন? এই প্রশ্নও তো আপনাদের করা উচিত। কেউ যদি ভাবে দলে যেমন ভালো লোক থাকে, খারাপ লোকও থাকে, প্রত্যেকটা দলে থাকে, প্রত্যেকটা পরিবারে থাকে, প্রত্যেকটা ঘরে থাকে। সবাই যদি ভালো হতো তাহলে তো অপরাধ শূন্য হয়ে যেত, তাহলে তো স্বর্গ হয়ে যেত সমাজটা। তা তো নয়। কিন্তু সমাজে খারাপ লোকের থেকে ভালো লোকের সংখ্যা বেশি, সেই জন্য সমাজটা আজও বেঁচে আছে। অপরাধ তো অনেক জায়গায় হয়। বিজেপির কত লোকেরা কত কিছু করেছে। অজয় তেনী মিশ্র, তার ছেলে কৃষকদের উপর, আন্দোলনরত কৃষকদের উপর গাড়ি চালিয়ে চলে গেছিল লক্ষিমপুর খেড়িতে, আপনারা ভুলে গেছেন? তারপরেও সেই অজয় তেনী মিশ্রকে টিকিট দেওয়া হয়েছে। বিজেপি ব্যবস্থা নিয়েছে। আপনারা বলছেন বিরোধীরা প্রশ্ন করছে। বিরোধীরা কে? সিপিএম। ভুলে যাচ্ছেন সিপিএম এর অত্যাচার। ধানতলা, বানতলা, চমকাইতলা, সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই, একের পর এক গণহত্যা। কেশপুর, গড়বেতা, চমকাইতলা। ভুলে যাচ্ছেন বিজেপির অত্যাচার। উন্নাওয়ের এমএলএ, যিনি ধর্ষণের সাথে নিজে সরাসরি অভিযুক্ত ছিলেন, তাকে বিজেপি লালন পালন করে রেখেছিল। সুপ্রিম কোর্টের অর্ডারের পর বরখাস্ত করেছে, বহিষ্কার করেছে। ব্রিজভূষণ সিং, দেশের হয়ে যারা স্বর্ণ পদক জিতেছে, কুস্তিগিরদের সাথে শ্লীলতাহানি করেছে, মেয়েদের সাথে, মহিলাদের সাথে, সেই ব্রিজভূষণ সিংকে আড়াল করেছে বিজেপি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। প্রশ্ন করে কে? আর এখানে আমরা যখন বলেছি জিরো টলারেন্স, জিরো টলারেন্স, একটা ঘটনা ঘটলে ঘটে যাওয়ার পর কি ব্যবস্থা নিচ্ছে, ঘটার পরে সেই পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, দলের নেতৃত্ব কি ব্যবস্থা নিচ্ছে। পার্টির ডিসিপ্লিনের ঊর্ধ্বে কেউ নয়। তৃণমূলের একজন বুথ স্তরের কর্মীকেও দলের ডিসিপ্লিন মেনে চলতে হবে। দলের জেনারেল সেক্রেটারি হিসেবে আমাকেও সেই একই শৃঙ্খলা, ডিসিপ্লিন মেনে চলতে হবে। দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়। শৃঙ্খলা পরায়ণ হয়ে দল করতে হবে, এটা মানুষের দল। আমি আপনাদের মাধ্যমে তৃণমূলের প্রত্যেকটা কর্মীকে এই বার্তাই আজকে দিচ্ছি যে মানুষ আমাদের নির্বাচিত করেছে, মানুষের জন্য কাজ আমাদের করতে হবে। কিন্তু মানুষের কাজ করতে গিয়ে ওই কিছু লোক আছে ধরাকে সরাজ্ঞান করে যে আমার থেকে বড় কেউকেটা কেউ নেই, যারা ভাবে, তাদের জন্য কিন্তু তৃণমূলের দরজা আগামী দিন বন্ধ থাকবে। বিনয়ী হতে হবে, বিনম্র হতে হবে, মানুষের কাছে হাত জোর করে পৌঁছাতে হবে, সারা বছর থাকতে হবে। আর যারা ভাবছে এলাকা দখল করে ময়ূরীশী পাট্টার মতো দল চালাবো, তাদের কিন্তু কপালে বিপদ আছে। এই একই ভুল সিপিএম করত, এই একই ভুল অন্য জেলায় বিজেপি করেছে। আমরা মানুষের দল, আমাদের সাথে সিপিএম, বিজেপি, কংগ্রেসের বেসিক একটা পার্থক্য, ডিফারেন্স রয়েছে। এই যে আমি সেবাশ্রয় ক্যাম্প করছি, এবছর তো কোনো নির্বাচন নেই, আমি কেন করছি? আমাদের এটা কাজ, আমাদের এটা
জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব, কর্তব্য, দায়বদ্ধতা। মানুষ যদি আমাদের উপর আস্থা রাখে, ভালোবাসা রাখে, কত চেষ্টা করেছে, কি না করেছে। সন্দেশখালী থেকে শুরু করে আরজি কর, মানুষ দুহাত তুলে তৃণমূলকে আশীর্বাদ করেছে। যত কুৎসা হয়েছে, মানুষের জনসমর্থনের ভিত আরো শক্ত হয়েছে। তারপরে আমাদের মানুষের জন্য যদি না করি, তাহলে কার জন্য করব? রাজনীতিতে বিজেপি, সিপিএম, কংগ্রেস এরা রাজে বিশ্বাস করেছে, আমরা নীতিতে বিশ্বাস করেছি। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। তৃণমূল কংগ্রেস সমর্থকদের বুঝতে হবে, কর্মীদের বুঝতে হবে। এটুকুই আমার বলার। বেশ কয়েকটা ঘটনা দেখা যাচ্ছে, শাসক রাজত্ব শুরু করছে এবং মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতা দখল। তার জায়গা থেকে আপনারা সিলেক্ট করেছিলেন সময় লোকসভাতে যে আসন রান করছে, সেই ক্লিয়ারের রেফারেন্স দেওয়া হয়েছে, সেখানেও নেতাদের মধ্যে ভোট ইন্টারেস্টের বিষয় বন্ধ করতে। এটা তো আমি বললাম অলরেডি, যে পার্টি যদি বড় হয়, কোথাও না কোথাও একটা সমস্যা আসতেই পারে, কিন্তু সেটা সমাধান করবে রাজ্য নেতৃত্ব রয়েছে, সেটা দেখছে। এবং আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যা আদেশ দেবার ইতিমধ্যেই দিয়েছে, এবং যারা এই ঘটনাগুলো ঘটিয়ে চলেছে বা করে চলেছে, তারা কিন্তু পার পাবে না। আমি এতটুকুই আপনাদের বলতে চাই। কারোর যদি কোনো গাফিলতি থাকে, আমার মনে হয় কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। মানুষের প্রাণের বা জীবনের থেকে মূল্যবান এই পৃথিবীতে আর কিছু নেই। একটা মানুষের জীবন, প্রাণ মানে আমাদের কাছে মণিমুক্তের মতো হওয়া উচিত। কোনো গাফিলতির কারণে, কোনো ভুল ত্রুটির কারণে যদি একটা মানুষকে প্রাণ হারাতে হয় বা একটা প্রসূতির মৃত্যু ঘটে, তার বিরুদ্ধে আমার মনে হয় কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। ডিপার্টমেন্টাল প্রসিডিং ইনিশিয়েট করা উচিত, এবং এমন ব্যবস্থা নেওয়া উচিত যেন দৃষ্টান্ত হিসেবে আমাদের সমাজে থাকে, এর যাতে পুনরাবৃত্তি না হয়। এগুলোই তো হাসপাতালে পাওয়া যাবে। আপনার সেখানে স্থানীয় স্বাস্থ্য এটা নিয়ে আপনারা আমাকে আগেও প্রশ্ন করেছেন। আমি আপনাদের বলেছি যে আমি যে প্রচেষ্টাটা করেছি, যে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমি 4টে করে ক্যাম্প করেছি। এবার একটা গ্রাম পঞ্চায়েতে যদি 25টা বুথ হয়, তাহলে 6টা 7টা বুথ পিছু আমি একটা করে ক্যাম্প করেছি। রাজ্য সরকারের যে ব্যবস্থা রয়েছে, রাজ্য সরকারের পিএইচসি রয়েছে, মেডিকেল কলেজ রয়েছে, হাসপাতাল রয়েছে, রুরাল হাসপাতাল রয়েছে, সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সাব সেন্টার রয়েছে, সেগুলো ব্লক ওয়াইজ রয়েছে। কোথাও দেখবেন আপনি একটা জিপিতে একটা সাব সেন্টার রয়েছে। আমি চেষ্টা করেছি যে একটা জিপিতে 4টে করার। কারণ অনেক মানুষের কি হয়, 4 কিলোমিটার 5 কিলোমিটার দূরে হাসপাতাল, পিএইচসি এত দূরে কি করে যাব? সবার কাছে তো 2 চাকা 4 চাকা নেই, অনেক মানুষকে হেঁটে যেতে হয়, অনেককে সাইকেলে যেতে হয়। তো কারোর বাড়ির পাশে যদি ক্যাম্প হয়, সে তো আসবেই, সে কোথায় যাবে? রাজ্য সরকারের মতো যথেষ্ট করেছে, আমি আবার বলছি, কিন্তু আমি আমার মতো করে চেষ্টা করেছি যে আরো ভালো করে সংগঠিত করে কিভাবে এই ক্যাম্পগুলোকে মানুষের দোরগোড়ায় দাঁড়ে দরজায় নিয়ে যাওয়া যায়। রাজ্য সরকার তো দুয়ারে সরকার করেছিল, আমাদের রাজ্য সরকার করেছে, অন্য রাজ্য সরকার তো করেন।
রাজ্য সরকারের মতো পরিষেবা দিচ্ছে। আমি ডায়মন্ড হারবারের নির্বাচিত তৃতীয়বারের সাংসদ, একজন জনপ্রতিনিধি হিসেবে আমার যতটুকু করণীয় আমি করেছি। এই যে আপনারা এসে আমাকে প্রশ্ন করছে, আপনারা বিভিন্ন চ্যানেলে রয়েছে, আমি চ্যানেলের নাম করছি না, আপনারা এসছেন, সবাই তো কলকাতা থেকে এসছেন, আপনাদের কি এখানে প্রতিনিধি নেই? তাহলে এসছেন কেন? তার মানে কি এখানে প্রতিনিধির উপর আপনাদের ভরসা নেই? একই প্রশ্ন যদি আমি করি, তাই না? আপনারা আপনাদের মতো করে এসছেন, আপনারা সাংবাদিক, আপনাদের অধিকার আছে বাংলার যে কোনো ব্লক, ভারতবর্ষের যে কোনো গ্রামে গিয়ে প্রশ্ন করার। ঠিক তেমনি জনপ্রতিনিধি হিসেবে আজকে ধরুন আমি সেবাশ্রয় করছি 6টা বুথ, আমার তো ইচ্ছা আছে আজ থেকে 10 বছর পর হোক, 15 বছর পর হোক, একটা বুথে একটা ক্যাম্প হোক। এরই নাম তো জীবন। একটা স্বপ্ন তো দেখতে হবে, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য লড়তে হবে। শেষ কহে একদিন সব শেষ হবে, হ্যাঁ আরম্ভ বৃথা তবু অহংকার তবে, আরম্ভ কহিল হেসে যেটা শেষ হয় সেটাই পুনরায় আরম্ভ উদয়। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। আমি স্বপ্ন দেখবো তবেই তো স্বপ্ন বাস্তবায়িত করব। যখন এই ক্যাম্পের কথা আমি ঘোষণা করেছিলাম, বলেছিলাম এই যে এত বড় কর্মযজ্ঞ কি করে করব ভেবে উঠতে পারিনি। 1200-1400 চিকিৎসক একটা ছাতার তলায় এসে আমাদের সাথে সহযোগিতা করছে, সহায়তা করেছে বলে আজকে অসম্ভবকে সম্ভব করেছি। আজকে বিধানসভায় 40টা ক্যাম্প হচ্ছে। আমার তো ইচ্ছা 15 বছর পর হোক, 10 বছর পর হোক, 5 বছর পর হোক, একটা বিধানসভায় 200 ক্যাম্প হবে। তো আপনাদের যেমন অধিকার আছে সাংবাদিক হিসেবে যেখানে গিয়ে যা ইচ্ছা প্রশ্ন করার, আমার অধিকার আছে জনপ্রতিনিধি হিসেবে। আপনি যেমন আমায় প্রশ্ন করছেন, তার মানে তো এই না আপনাদের প্রতিনিধি তো ডায়মন্ড হারবারে রয়েছে, ফলতায় রয়েছে, ওই তাকে দিয়ে তো প্রশ্ন করাচ্ছেন না, তার মানে কি তার উপর অনাস্থা রয়েছে? তা তো নয়। ঠিক তেমনি আমার অধিকার রয়েছে, তার মানে এই না যে রাজ্য সরকারের উপর মানুষের অনাস্থা রয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। देखिए, कोई भी घटना अगर घटती है तो वो बहुत अनफॉर्चुनेट है, लेकिन 1-2 घटना के बेसिस पे आप स्टेट का सेफ्टी सिक्योरिटी अगर उसके ऊपर असेस करें तो ये ठीक नहीं है। आप एनसीआरबी का डाटा अगर देखें, एनसीआरबी का डेटा के हिसाब से बंगाल का सेफ्टी सिक्योरिटी पूरा देश में 1 नंबर पे है। आप खुद बंगाल में रहती है, आप अपने आप से पूछिए कि 15 साल पहले का सेफ्टी सिक्योरिटी क्या था, आज बंगाल का सेफ्टी सिक्योरिटी क्या है। और कोई भी घटना, इंसिडेंट अगर होता है, उसके ऊपर स्टेट गवर्नमेंट क्या करता है, क्या एक्शन लेता है, वो ज्यादा जरूरी है। अब मालदा में जो इंसिडेंट हुआ, स्टेट गवर्नमेंट ने उसके अगेंस्ट एक्शन लिया, चाहे वो किसी भी पार्टी के हो, कोई भी दल के हो, पर गवर्नमेंट ने एक्शन लिया ना। मान लीजिए तृणमूल का सरकार है, दीदी बंगाल की मुख्यमंत्री है, तृणमूल की नेत्री है, और उस तृणमूल के कार्यकर्ता को अगर तृणमूल के सरकार की पुलिस पकड़ती है तो ये दिखाता है सरकार की नीयत क्या है। ये कहीं नहीं आपको मिलेगा, खाली बंगाल में ही मिलेगा। ये आपको यूपी में, गुजरात में, महाराष्ट्र में नहीं मिलेगा। इसलिए तो हम कहते हैं वॉशिंग मशीन। और यहां पे आपने अगर गलती किया तो आप कुछ भी कर लो, कोई भी वॉशिंग मशीन काम नहीं करेगा। जनता का वॉशिंग मशीन चलता है यहाँ पे। तो यही डिफरेंस है दूसरे सरकार और हमारी सरकारों में। आपने सही कहा है, और ये चीज मैंने 2 तारीख को जब लॉन्च किया था तब मैंने साफ कहा था कि खाली एक एमपी नहीं, एक एमएलए नहीं, मान लीजिए पंचायत में भी जो जीता है, एक छोटा सा गांव में जो प्रधान है, उसको भी करना चाहिए। लेकिन करने के लिए उसको साधन चाहिए, संसाधन चाहिए, उसका इनिशिएटिव को कैसे ठीक कर, कैसे जमीन पे उतारे। वो जितना भी प्रयास शुरू करेगा उसमें जो भी मेरा मदद या सहायता की जरूरत पड़ेगी, कर कैसे जमीन पे उतारे, वो जितना भी प्रयास शुरू करेगा उसमें जो भी मेरा मदद या सहायता की जरूरत पड़ेगी,
या आवश्यक जो भी सहायता ज़रूरत पड़ेगी मैं मदद करूंगा। तो मुझे लगता है कि ये जो इनिशिएटिव है खाली MP MLAs को नहीं, मान लीजिए एक छोटा सा वार्ड का काउंसिलर है जहाँ पे 5000 वोटर है, छोटा सा म्यूनिसिपैलिटी का, उसको भी करना चाहिए। एक छोटा सा पंचायत मेंबर है, ग्राम पंचायत, जहाँ पे एक बूथ का मेंबर है, खाली 1200 लोग हैं, वहाँ भी करना चाहिए। अब मान लीजिए वहाँ पे आपको 4 डॉक्टर का ज़रूरत पड़े, आपको 5 दिन का दवाई का ज़रूरत पड़े, आपको कैंप खड़ा करने के लिए 2 जो भी संसाधन की ज़रूरत पड़े, वो मदद के लिए अगर मेरे से पूछेगा, मेरे मदद मांगेगा तो ज़रूर मैं मदद करूंगा, लेकिन ये प्रयास सबको उठानी चाहिए। दिल्ली इलेक्शने আপনারা আপকে সাপোর্ট করছেন এবং সেখানে কংগ্রেস এবং আপ লড়াই করছে, কার্যত কংগ্রেসকে না ভোট দেওয়ার আবেদন করছে। আপনাদের কি ইন্ডিয়া জোট মুখ থুবড়ে পড়লো কংগ্রেসের প্রতি এত অ্যালার্জি কেন? দেখুন, আমরা যখন ইন্ডিয়া জোট তৈরি করেছিলাম, যখন ইন্ডিয়া জোট হয়েছিল, তখন একটা সিদ্ধান্ত সবাই সমর্থন করেছিল যে যে যেখানে শক্তিশালী তাকে সেখানে সর্বশক্তি প্রয়োগ করে তার সাথে দাঁড়ানো উচিত। যেমন বাংলায় তৃণমূলের ক্ষমতা রয়েছে, তৃণমূলের সাথে কংগ্রেসের, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, মানে ইন্ডিয়া জোটের শরিক যারা ছিল, তারপর শরদ পাওয়ারের NCP, তারপর RJD, JMM, DMK সবাই দাঁড়াবে। যেমন দিল্লিতে আপের সরকার গতবার 70টা আসনের মধ্যে 67টা আসন ওরা জিতেছিল, যেখানে ওদের ক্ষমতা ওদের সাথে আমরা দাঁড়াবো, যেখানে কংগ্রেসের ক্ষমতা সেখানে কংগ্রেসের সাথে আমরা দাঁড়াবো, যেখানে DMK এর ক্ষমতা সেখানে DMK এর সাথে আমরা দাঁড়াবো। এটা তো স্পষ্টভাবে বলা হয়েছিল। তা আপনি কি মনে করেন যে দিল্লিতে কার ক্ষমতা? দিল্লিতে বিজেপিকে পরাজিত কে করতে পারে? আম আদমি পার্টি করতে পারে না কংগ্রেস করতে পারে? আম আদমি পার্টি করতে পারে। ওখানে চিফ মিনিস্টার ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, তিনি রিজাইন করেছেন, এখন ওদের পার্টির আতিশি চিফ মিনিস্টার। তো বিজেপিকে হারানো আমার উদ্দেশ্য যদি হয়, বিজেপিকে পরাজিত করা যদি লক্ষ্য আমার হয়, তাহলে আমি বিজেপির বিরুদ্ধে যে সর্বশক্তি প্রয়োগ করে লড়ছে তাকে দুর্বল করব কেন? আমার এটুকু প্রশ্ন। যে বিজেপির বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগ করে লড়ছে, আমি তো তাকে শক্তিশালী করব, তাকে বলিষ্ঠ করব, তার ভিত আরো মজবুত করব। তা না হলে তো বিজেপির লাভ। বিজেপি বা আরএসএসের একটা গোপন এজেন্ডা হচ্ছে হিন্দু রাষ্ট্র কায়েম করা। গতকালকে মোহন ভগবত বলেছেন যে 15ই আগস্ট স্বাধীনতা দিবস নয়, অস্বীকার করে 22শে জানুয়ারি গত বছর এই দিনই রাম মন্দির উদ্বোধন হয়েছিল। এই দিনটাকে তারা এবার সামনে এনে আরো বেশি করে প্রচার করতে চাইছে এবং 15ই আগস্টকে অস্বীকার করছে। সাম্প্রদায়িকতা আর এই বিভাজনের এবং বৈষম্য বা বিচ্ছিন্নতাবাদের রাজনীতির জবাব অযোধ্যার মানুষই দিয়ে দিয়েছে। আমাদের আর আলাদা করে কিচ্ছু বলার দরকার নেই। হয়ে গেছে, প্রশ্ন আর শেষ হয় না। দলনেত্রী মনে করেছেন, আমার পর্যবেক্ষণ কি? দেখুন, আমি আপনাকে যেটা বললাম যে পার্টি ডিসিপ্লিনের ঊর্ধ্বে তো কেউ নয়, একজন কর্মীও, বুথের কর্মীও নয়, আমিও নই, এটা সবাইকে মেনে চলতে হবে। তা আলাদা করে পর্যবেক্ষণের কি আছে? এবং আরাবুল ইসলাম তো বিগত দিনেও সাসপেন্ড হয়েছিল, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর তাকে অ্যারেস্টও করা হয়েছিল। আপনারা যদি দেখেন একের পর এক আরাবুল ইসলাম, শম্ভুনাথ কাউ, মনে থাকবে এই ঘটনাগুলো, তো অন্য কারোর পুলিশ করেনি, তৃণমূলের মামাটি মানুষের সরকারের পুলিশ করেছে। দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন তার সিদ্ধান্ত শিরোধার্য। শান্তনু সেন তো একজন ডাক্তার, উনি যদি আলাদা করে কোনো নোবেল ইনিশিয়েটিভকে নিজের মতো করে সমর্থন করতে চায় করবে। রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস যদি তাকে সাসপেন্ড করে থাকে, তার তো অন্য 5টা আরো কাজ থাকতে পারে, সে স্বাধীন চেতা মানুষ, সে ঠিক করবে। তার সাথে আমার কি, মানে আমি কি বলতে পারি এই নিয়ে? আমি পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন,
আমি আপনাকে বললাম যে দল সিদ্ধান্ত নিয়েছে, দলের সিদ্ধান্ত শিরোধার্য, দলনেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য। কিন্তু সে কোন ক্যাম্পের সাথে যুক্ত থাকবে, পাড়ায় কোন পেশেন্টকে দেখবে, কোথায় প্র্যাকটিস করবে, এর সাথে আমি কি উপদেশ দিতে পারি? এটা তো ব্যক্তিগত সিদ্ধান্ত, ব্যক্তিগত জীবন, দুটোর পরিসর আলাদা, দুটোর সত্তা আলাদা। শেষ প্রশ্ন একটা, সেটা হচ্ছে যে আপনি রাজনৈতিক অনুষ্ঠান নন, কিন্তু রাজনীতির ছাত্র এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তৃণমূলের টার্গেট টার্গেট কত মানে বিধানসভা আসনে? দেখুন, আমি তো প্রত্যেকটা আসনে জিততে চাই, টার্গেট কত আবার কি? আমি যেখানেই লড়বো জেতার জন্য লড়বো, তারপর আমি সব জায়গায় জেতার জন্য লড়বো, তারপর মানুষ কাকে জেতাবে, কাকে হারাবে, কাকে ভোট দেবে, কার বিপক্ষে দেবে, সেটা মানুষ ঠিক করবে। আমি কোনো আসন হারার জন্য লড়বো না। আমি 294টা আসনে যখন যাব, আমি যদি জানি এটা আমার সব থেকে দুর্বলতম আসন, তাও আমি গিয়ে সেখানে সর্বশক্তি প্রয়োগ করে লড়বো। উত্তরবঙ্গ নিয়ে কোনো স্পেশালি চিন্তা ভাবনা? আমি বলেছি উত্তরবঙ্গ বলে কিছু নেই, কিছু আমার অভিধানে নেই। গৌড়বঙ্গ, রাঢ়বঙ্গ, দক্ষিণবঙ্গ, কুচবিহার থেকে কাকদ্বীপ একটাই বঙ্গ, পশ্চিমবঙ্গ। যা হবে পশ্চিমবঙ্গের জন্য ইউনিফর্মিটি রেখে হবে। এটা কি 6 নম্বর নাকি? বলো। সেটা হচ্ছে যে গতবার যখন আমরা মুখ্যমন্ত্রী হয়েছিলাম, আমরা একটা প্রশ্ন রেখেছিলাম শিল্পী বয়স। আপনি সেখানে দলের সাধারণ সম্পাদক হিসেবে আপনার মত ব্যক্ত করেছিলেন এবং বলেছিলেন যে দলনেত্রীও এ ব্যাপারে ঘোষিতভাবে কিছু করে। আপনার এই মতামত আসবার পরে দলের বেশ কিছু বর্ষীয়ান নেতা, যেমন কুণাল ঘোষ, রাজ্য বসু, কল্যাণ মন্ডল, তারা আপনার মতে একেবারে সম্পূর্ণ বিপরীতে দিয়ে তাদের মত রেখেছেন এবং শিল্পী বয়কট হওয়া উচিত, বিশেষত তাদের জন্য যারা নেত্রীকে অপমান করেছেন। এ ব্যাপারে তারা তাদের মত রেখেছেন। দেখুন, আমি আমার বক্তব্য রেখেছি দলের সাধারণ সম্পাদক হিসেবে। আমি যতটুকু মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি, জানি, ছোটবেলা থেকে দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় বয়কট, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সরিয়ে দাও, হাঁটিয়ে দাও, এই রাজনীতিতে উনি বিশ্বাসী নন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই রাজনীতিতে বিশ্বাসী হতেন, তাহলে আজকে যারা এইসব কথা বলছেন তাদের মধ্যে অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সময়ে আক্রমণ করেছেন, তাহলে তারাই দলে ফিরতে পারতেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রতিহিংসা পরায়ণ হতেন, তাহলে এত সংবাদ মাধ্যম যারা তৃণমূলের বিরোধিতা করেছে, সেই সংবাদ মাধ্যমগুলোই আজকে সরকারি বিজ্ঞাপন পাচ্ছে, তারা তো পেত না। আমরা বয়কটের রাজনীতিতে বিশ্বাসী নই, আমি এতটুকু বলতে পারি। বাকি দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি অন্য কোনো সিদ্ধান্ত বা সাজেশন নেয়, তার সিদ্ধান্ত শিরোধার্য। একেবারেই নয়। বয়কটের রাজনীতি তৃণমূল করে না। আপনি আমাকে যদি আক্রমণ করেনও, আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত, এই যে আমাকে যারা ভোট দিয়েছে তারা যেমন আসছে, যারা ভোট দেয়নি তারাও আসছে। আমি জিজ্ঞেস করছি রেজিস্ট্রেশনের সময়, আরে কোন পার্টিকে ভোট দিয়েছো ইলেকশনে, জিজ্ঞেস করুন তো। এখনো পর্যন্ত প্রায় 3 লাখ রেজিস্ট্রেশন হয়েছে। আমাকে যারা ভোট দিয়েছে আমি যেমন তাদের সংসদ, যারা দেয়নি তাদেরও সংসদ। এই রাজ্য সরকার সবার। আমরা বয়কটের রাজনীতি করব কেন? কেউ ভুল করেছে, আরে মানুষ তো প্রমাণ করে দিয়েছে। আরজি করের ঘটনার পর বাই ইলেকশন হয়েছে, মানুষ প্রমাণ করে দিয়েছে কে ঠিক কে ভুল। একটা রাজনৈতিক দল, নেতা, সরকার, তার মাপকাঠি কি? জনসমর্থনের মাপকাঠি তো নির্বাচন। মানুষ কি ঠিক মনে করেছে। এবং এরকম তো নয় যে নির্বাচনটা হয়েছে সব এক জায়গায় হয়েছে। একটা হয়েছে নৈহাটিতে, একটা হয়েছে আপনার হাড়োয়ায়, একটা হয়েছে মেদিনীপুরে, একটা হয়েছে ওই জঙ্গলমহলের তালডাংরায়, একটা হয়েছে আপনার মাদারিহাটে, যেখানে কোনো দিন আমরা জিতিনি। প্রথমবার জিতেছি দল তৈরি করার পর থেকে। এই মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিয়েছে, একদম জলপাইগুড়ি থেকে শুরু করে, বাঁকুড়া থেকে শুরু করে, মেদিনীপুর থেকে শুরু করে, সুদূর উত্তর 24 পরগনা নৈহাটি অবধি মানুষ প্রমাণ করে দিয়েছে। কেউ যদি কোনো রকম কোনো প্রতিবাদ করে থাকে, সেটা তার ব্যক্তিগত অধিকার। সবাই স্বাধীনচেতা মানুষ, আমরা কেন বয়কটের রাজনীতি করতে যাব? কিন্তু আমি এটাও বলেছি যে অনেকে ভাবছে যে আমাকে ডাকা হচ্ছে না মানে তৃণমূল বয়কট করিয়েছে। তৃণমূল যেমন বয়কটের সিদ্ধান্ত বা বয়কটের রাজনীতি করে না, ঠিক তেমনি আমি আমার পাড়ায় কাকে ডাকবো, কাকে দিয়ে মঞ্চ বাঁধাবো, আয়োজক হিসেবে বা অনুসূচক হিসেবে এই সিদ্ধান্ত আমার। আমার 20টা সিঙ্গার আছে, ভুলে কাকে ডাকবো তো আমার সিদ্ধান্ত, কমিটির সিদ্ধান্ত।
আমার তো পছন্দ হতেও পারে, নাও হতে পারে, তাই না? আমি কি রঙের জামা পরবো, কোথায় হাঁটবো, আমার সিদ্ধান্ত। এটার সাথে বয়কটকে মেলানো উচিত নয়। ঠিক আছে, থ্যাংক ইউ। এই মুহূর্তে আমাদের নজর ছিল ফলতায়। ফলতা থেকে আমরা শুনছিলাম